নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। সবাইকে নতুন ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা। আমরা জানি যে রাজ্যে বিধানসভা ভোটে আর 3 থেকে 4 মাস বাকি। এর মাঝখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো গুটি সাজাতে শুরু করেছে। উচ্চতর রাজনৈতিক নেতৃত্বের আনাগোনা শুরু হয়েছে জেলায় জেলায়। এই চরম কর্মতৎপরতার মাঝেও আমাদের সব কথায় আজকে উপস্থিত হয়েছেন রাজ্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়। তার সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে আমরা জেনে নিব আগামী নির্বাচনে কংগ্রেসের যে প্রয়োজনীয় কর্মসূচি এবং ভবিষ্যতের পরিকল্পনা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনায় আমরা প্রদেশ কংগ্রেসের যে সভাপতি তার সাথে আমরা আলাপচারিতায় যাই। শুভঙ্করদা, আজকে আপনাকে ভারত টিভিতে নমস্কার। শুভঙ্করদা, আমরা দেখলাম যে বিধানসভা নির্বাচনের 3 থেকে 4 মাস বাকি আছে। এর মাঝখানে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড শুরু হয়েছে এবং তার মাঝখানে ইডির হানা, এবং এই ইডির হানার মাঝখানে আমরা দেখতে পেলাম যে আইপ্যাকের যে প্রতীক জয়, তার বাড়িতে যখন ইডি রেড করতে গেছে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে সেখান থেকে ল্যাপটপ, মোবাইল এই সব কিছু নিয়ে চলে এলেন, এবং তারপরে আবার তৃণমূলের পক্ষ থেকে ইডির বিরুদ্ধে কোর্টেও গিয়েছে, ইডিও আবার কোর্টে গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে যে রাজনৈতিক যে সরগরম, এটাকে আপনারা কি চোখে দেখছেন কংগ্রেস থেকে? শুধু কংগ্রেস থেকে নয়, সারা বাংলার মানুষ এটাকে তামাশা বলেই ভাবছে। তার কারণ নতুন একটি চিত্রনাট্য আবার বাংলার মানুষের কাছে তুলে ধরার চেষ্টা হচ্ছে। আমি মনে করি সার্বিকভাবে এটি একটি ম্যাচ ফিক্সিং এর বিষয়। তার কারণ সাধারণ মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারি দল এবং সরকার বিরোধী প্রধান দল, যারা বিধানসভায় বিরোধী দল হিসেবে চিহ্নিত এবং যারা সরকার চালাচ্ছে, একদিকে টিএমসি এবং একদিকে বিজেপি, তাদের এটা বাইনারি পলিটিক্সের একটা অঙ্গ। তার কারণ সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদা তারা কেউই পূরণ করতে পারছেন না। সামনেই নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে তারা প্রবলভাবে ধর্মীয় মেরুকরণের দিকে এগোলে, সেখানেও যখন মানুষ এই দুটো দলকে বাদ দিয়ে অল্টারনেটিভ খুঁজছেন, তখন তাদের কাছে এই চিত্রনাট্য ছাড়া অন্য কিছু আর নেই। সেই কারণেই কিন্তু এই চিত্রনাট্যটি রচনা হয়েছে, কিন্তু খুবই উইক, যে কারণে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে কেমন ভাবে আজকে যখন জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেকারত্বের জ্বালা, যখন বাংলায় কথা বলার জন্য অন্য রাজ্যে গিয়ে মুসলমানরা বেশিভাবে আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদলীয় মিটিং ডেকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ভারত সরকারের কাছে যে দরবার করা দরকার ছিল, সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল, সেগুলো তারা করেননি। আবার বাংলাদেশে হিন্দু মারা যাচ্ছে, সেই হিন্দু কেন মারা যাচ্ছে এ ব্যাপারে একেবারে নিশ্চুপ কেন্দ্রীয় সরকার। প্রিয়াঙ্কা গান্ধী একমাত্র ভারতবর্ষের পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে কংগ্রেস বেঞ্চ থেকে তিনি যে প্রতিবাদের আওয়াজ তুললেন, কিন্তু পশ্চিমবাংলার বিজেপি যারা হিন্দুদের জন্য কাঁদে, তারা কিন্তু কোনো কথা বলছেন না। তার কারণ একটাই, বাংলাদেশে যদি হিন্দু আক্রান্ত হয়, পশ্চিমবাংলার হিন্দুদের একত্রিত করার একটা বড় তারা ধর্মীয় বাতাবরণ তৈরি করতে পারবে। এই উদ্দেশ্যেই তাহলে কি এটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যখন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, সেটাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে আমাদের রাজ্যে বা দেশে? কোনো সন্দেহ আছে? আপনি বলুন, আজকে রায়গঞ্জে যদি হিন্দি বলার কারণে কেউ মার খান, তাহলে উত্তরপ্রদেশে বাংলা বলার কারণে কেউ যদি মার খান, আপনি কি বলবেন? জুয়েল রানাকে যেভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, বৈষ্ণবনগরের মালদার ছেলেটিকে যেভাবে আক্রান্ত করা হলো, এবং আরো দুজন ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সোনালী বিবিকে যেভাবে জোর করে পাঠিয়ে দেওয়া হলো কোর্টে
থাপ্পড় খাওয়ার পর কেন্দ্রীয় সরকার তারপরেও তাদের সজাগ দৃষ্টি ফিরছে না, এগুলো দেখে কি মনে হচ্ছে সার্বিকভাবে না, যে একটু যারা একটু সরকারি আগে আপনি দল, যারা হচ্ছে কেন্দ্র শাসন করছে, যারা রাজ্য শাসন করছে, এরা দুজনে 2026-এর হচ্ছে নির্বাচনকে সামনে রেখে পুরো নিজেরা একে অপরকে এজেন্ডা তৈরি করে দিচ্ছেন, ইস্যু তৈরি করে দিচ্ছেন, আর তার মোতাবেক এরা দেখাতে চাইছেন যে আমরা দুটো রাজনৈতিক দল বাংলায় আছি। ইডির হানা ওই একই। আপনি এবার আমাকে ভাবুন, ইডি হানা দিল, সারাদিন ধরে দেখালো কি? রাজ্য সরকারের পুলিশ, রাজ্যের শাসক দলের টিএমসি, কেন্দ্রীয় সরকারের ইডি আর বিজেপি নেত্রী, এর বাইরে আর কিছু নেই। এর বাইরে সাধারণ যে চাহিদা, সেই চাহিদাগুলো কোনো কিছু আছে কি? ছাত্ররা কেমন আছে, বেকাররা কেমন আছে, কিছু নেই। কয়েকদিন আগে আমরা দেখলাম যে মন্দির মসজিদ নিয়ে একটা রাজনীতি শুরু হলো। অথচ মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা বানাবার কোনো আপত্তি নেই, গীতা পাঠেরও আপত্তি নেই, কোরআন পাঠেরও আপত্তি নেই, কিন্তু সবটাই নির্বাচনের আগে কেন? এবং আরেকটা জিনিস বিষয়, কেউ বলছেন কেন মন্দির বানাবে, কেউ বলছেন বাবরি মসজিদ কেন বানানো হবে। আরে ভাই, বাবরি মসজিদ সুপ্রিম কোর্ট তো 5 একর ল্যান্ড অ্যালট করেছে, অন্যায়টা কোথায়? অন্যায়টা কোথায়? এবার প্রশ্ন হচ্ছে এগুলো বিষয় নয়, বিষয়টা হচ্ছে হিন্দুর বাড়ির ছেলে, মুসলমান বাড়ির ছেলে যে বেকার, তা নিয়ে কিন্তু এই সমস্ত মাতব্বররা একদিনও মিছিল করেননি, মিটিং করেন। ওটা কংগ্রেসের একটু আগে প্রতিনিধি আপনি ছাড়া বলছিলেন না কেউ যে করছেন না। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, এবং সেই সময় দেখলাম যে আপনার কংগ্রেস দল থেকে আহ, আহ, ভিক্টর, যিনি আমাদের চাকুলিয়ার বিগত দিনের যে এমএলএ ছিলেন, তিনি কিন্তু ছুটে গিয়েছেন হরিয়ানাতে এবং দিল্লিতে গিয়েছেন, সেখানে মাইগ্রেন্ট যারা ওয়ার্কার আছে তাদের সঙ্গে মিট করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের পাশে কংগ্রেস থাকবে। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে যখন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, যখন তার প্রভাব যখন আমাদের বিভিন্ন জায়গায় রাজ্যে পড়ছে, কিন্তু সেই সময় কিন্তু কংগ্রেসের কিন্তু সেইভাবে, আপনি বললেন যে প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টে বলেছে, তার বাইরে কিন্তু কংগ্রেসের কিন্তু কোনো আন্দোলন বা কংগ্রেস কিন্তু সেরকম কর্মসূচি নিয়ে যাচ্ছে না। না, সেটা আপনি কেন? ঠিকই বলেছেন। তার কারণ আপনার এই ভারত টিভির সাংবাদিক কিংবা ভারত টিভির ইনফ্রাস্ট্রাকচার হয়তো সঠিকভাবে সব জায়গায় নেই, কিন্তু কংগ্রেসের তো কর্মী সব ব্লকে আছে, সব বুথে আছে। হয়তো আমরা বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারি, কিন্তু একটা কথা আপনারা মনে হয় ভালো করে দেখে নিন, যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন। এটা আমি তো বলছি, আমি তো মিথ্যে কথা বললে আপনি আমার এই শোয়ের সঙ্গে লিঙ্ক আপ করতে পারেন। প্রথম পশ্চিমবঙ্গে ইস্কনের সাধুকে যখন বাংলাদেশে অ্যারেস্ট করা হয়, তখন ইস্কন মন্দির থেকে আমি নিজে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার পর্যন্ত প্রথম রাজনৈতিক দল কংগ্রেস প্রতিবাদ করে। সমস্ত রাজনৈতিক আমাদের দলের নেতা কর্মীরা ছিলেন। তখন কিন্তু না পশ্চিমবঙ্গে বিজেপি, কোন হিন্দু মোড়লরা তারা কেউ আসেননি, কোন রাজনৈতিক দলের কোন নেতা করেননি। খুব বড় করে এক দৈনিক সর্বোচ্চ সার্কুলেশন দৈনিক হেডলাইন করেছিল, কংগ্রেস যা পারলো অন্য কোনো রাজনৈতিক দল তা পারল না। এবং আমাদের এই মিছিলের 8 ঘন্টার মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে তিনি এর প্রতিবাদ করেছিলেন, বক্তব্য রেখেছিলেন। এরপরে আমরা আপনাদের, যেহেতু ইন্দিরা গান্ধীর তার ইচ্ছে এবং তার সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই জন্য আমরা ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে থেকে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছ থেকে একেবারে ভিডিওগ্রাফি করে, মানে ছবি দেখানো হচ্ছিল বাংলাদেশের যুদ্ধ কেমন কি সমস্ত কিছু, আবার ডেপুটি হাই কমিশনার পর্যন্ত আমরা মিছিল করে গেছিলাম। এবং শুধু তাই নয়, আমি নিজে ছিলাম না যখন এই দীপু দাসকে পুড়িয়ে ফেলা হলো, তখনও কিন্তু কলকাতার রাজপথে এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার পর্যন্ত মিছিল করে কংগ্রেস কিন্তু প্রতিবাদ করেছিল। আর পার্লামেন্টের ব্যাপারে তো বললাম, সরকার দল যারা বিজেপি, তাদের প্রতিনিধি কেউ বলেনি, তৃণমূলের প্রতিনিধি কেউ বলেনি, একমাত্র প্রিয়াঙ্কা গান্ধী সোচ্চার হয়েছিলেন। তো এর থেকে বোঝা যায় যে কংগ্রেস কনসার্ন
সেটা হচ্ছে মাইনরিটি যারা যেখানে আছেন তাদের তাদের সাথে কংগ্রেস রক্ষা আছে, রক- রক্ষা তাদের করার জন্য কংগ্রেস আছে। তাদের রক্ষা করাটা রাষ্ট্রের দায়িত্ব, যে কোনো মানুষকে, সংখ্যালঘু সংখ্যাগুরু। কিন্তু নৈতিক দায়িত্ব থাকে, সামাজিক দায়িত্ব থাকে সংখ্যাগুরুদের, সংখ্যালঘুদের রক্ষা করা। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে মুসলমান সম্প্রদায় হচ্ছে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হিন্দু। অতএব হিন্দুদেরও নৈতিক দায়িত্ব এখানকার মুসলমানদের রক্ষা করা। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও সেখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব মুসলমান সম্প্রদায়, মুসলমান ধর্মাবলম্বী যারা আছে। প্রশ্নটা হচ্ছে যখন এমন মৌলবাদের হাতে দল চলে যায়, সে হিন্দু মৌলবাদ হতে পারে, মুসলমান মৌলবাদ হতে পারে, যখন এই ফ্যানাটিক এই জিনিসটার মধ্যে দিয়ে একটা দেশ চলে, যে এনার্কি তৈরি হয়। আজকে কিন্তু বাংলাদেশে মুসলমানও মারা যাচ্ছে, আজকে কিন্তু এখানে বাংলা বলার অপরাধে হিন্দুকেও টর্চার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। সেটা কিন্তু কোনো সময় কর্ণাটক কংগ্রেস শাসিত রাজ্য, আজকে হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, বাংলাদেশ তামিলনাড়ু, সেখানে কিছু হচ্ছে না। বিএনপি কর্মীরাও এখন গুলি গুলি খেয়ে মারা যাচ্ছে এটাই বিভিন্ন ভাবে। এটাই বলতে যাচ্ছি, তার কারণ সন্ত্রাস যারা করেন তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাত হয়। এবার এই দিকটা কংগ্রেস বরাবর মানে, কংগ্রেস তো বহুত্ববাদে বিশ্বাস করে, আচ্ছা কংগ্রেস কোনো মনুবাদে বিশ্বাস করে। শুভঙ্কর, আমরা দেখলাম যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একটা সমঝোতার মধ্য দিয়ে সরকার এলো, এবং তারপরে আস্তে আস্তে দেখলাম যে তৃণমূল কিন্তু আপনাদের কংগ্রেসকেই ভাঙা শুরু করলো বিভিন্নভাবে, ব্যাপক। এবং এই ভাঙনের পরে এই গত 1-2 বছর আগে আমরা দেখেছি কংগ্রেসের একটা পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল, মানে দেওয়ালে পিঠ ঠেকবার মতো অনেকটা অবস্থা। কিন্তু তার মাঝখান থেকে আমরা দেখলাম এই কংগ্রেসে ব্যাক করে এলেন অনেক নেতৃত্ব, এবং সম্প্রতি মালদার মৌসুম বেদিজের নূর তিনি আবার ব্যাক করে এসেছেন আপনাদের কংগ্রেসে। এবং গতকালও দেখলাম যে সোনাপাল, দক্ষিণ দিনাজপুরে সোনাপাল জয়েন করলো, এবং এর মাঝখানে বেশ কিছু কংগ্রেসে কিন্তু মানে জয়নিং চলছে। আমরা দেখছি অমলাচার্য এটা আসছে, অমলাচার্য এলেন, এই যে বড় বড় নেতৃত্বরা এলেন। তো আগামী দিনে কংগ্রেস মানে কতটা এটা এই যে আপনাদের মধ্যে আসছে, কংগ্রেসে ব্যাক করে এসছে, এটা আপনাদের কতটা আগামী দিন বিধানসভাতে সহায়ক হবে? দেখুন, মূল দুটো বিষয়, সেটা হচ্ছে কংগ্রেস 48 বছর ক্ষমতায়, ঠিক আছে। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন, সেদিন সমস্ত কংগ্রেসের ভোটটা মমতার দিকে চলে গিয়েছে। কিন্তু 2011 সালে কংগ্রেস এবং টিএমসি একত্রিত ভাবে ক্ষমতায় আসে। আমাদের ম্যানিফেস্টোতে যে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই মতো প্রতিশ্রুতি পালন হচ্ছিল না, তাই সরকারে থাকা সত্ত্বেও আমরা এগুলোকে নোট অফ ডিসেন্ট কিংবা সরকারকে বলছিলাম যে বামফ্রন্টকে মানুষ পরিত্যাগ করে এই যে জোটের সরকার নিয়ে এলো, যেখানে কংগ্রেস এবং তৃণমূল, সেখানে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছিলেন তারা সেই কথাগুলো শুনছিলেন। আমরা তখন সরকার থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সময় একটা ভুল আমাদের হয়েছিল, ওই বেরিয়ে আসার সময় আমরা নীরবে বেরিয়ে এসেছিলাম। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সপোজ করা দরকার ছিল, তার কারণ আমরা পুরো নৈবেদ্যটা সাজিয়ে দিয়ে এসেছিলাম। যে ফলমূল থেকে প্রসাদ তৈরি হয়েছিল, বাংলার মানুষ যে প্রসাদের স্বাদ পেতে পারতেন, সেই স্বাদটা আমাদের হাত দিয়ে কেউ পেলেন না, কারণ নীরবে আমরা চলে এলাম যে তুমি আমাদের প্রতিশ্রুতি মতো মানুষ সুযোগ পাচ্ছে না, অতএব তোমার এই সরকারে আমাদের থাকাটা অনুচিত। কিন্তু আমাদের একেবারে মিছিল মিটিং করে এক্সপোজ করা দরকার ছিল। আমরা এটা করিনি এই কারণে যে মানুষ আমাদের সমর্থন করেছে, এখন একটা ভালো সরকার মানুষ পাক, এটা আমরা চেয়েছিলাম, কিন্তু সেইটা দিতে পারি। ওখানে ন্যাচারালি ক্ষমতায় থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারপরে তার যে সার্ভিস ডেলিভার করেছেন সেই সুযোগটা তিনি পেয়েছেন। এই জায়গায় মানুষ এবার কংগ্রেসকে ভেবেছে যে কংগ্রেসকে দেখেই তো আমরা ক্ষমতায় দিয়েছিলাম, তাহলে এই এই যে আমরা ভোট পাই না, এটাও আর একটা কারণ যে ভোট দেওয়ার পর কি হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানুষ, ধরুন একটি ইয়াং ছেলে যার ভোটাধিকার হয়েছে, তিনি যখন তার দাদুর সঙ্গে হাঁটছেন কিংবা বাবার সঙ্গে হাঁটছেন, জিজ্ঞেস করছেন এই জিনিসটা ফারাক্কাটা কে করলো, তিনি যখন জিজ্ঞেস করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কে করলো, তিনি যখন জিজ্ঞেস করছেন কোলাঘাট তাপবিদ্যুৎ কে করলো, তখন বলছে কংগ্রেস। বলছে আচ্ছা বাবা, আচ্ছা দাদু, 34 বছর বামফ্রন্ট ছিল, এই এত বছর 2011 থেকে তৃণমূলের সরকার,
তো এরা কি করেছে? বললো ওরা কেউ কিছু সেইভাবে করতে পারে। তখন তারা বলছে তাহলে কংগ্রেস নেই কেন? তাহলে তো কংগ্রেসকেই ভোট দেওয়া দরকার। এই কারণে দেখবেন কংগ্রেসের আমল, বামফ্রন্টের আমল এবং তৃণমূলের আমল এবং বিরোধী দল হিসাবে যে বিজেপি এবং কেন্দ্রে বিজেপি, আপনি দেখতে পাবেন কংগ্রেস ছিল শিল্প ছিল, শিল্পে চিমনি থেকে ধোঁয়া বেরোত। কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল, চিমনিতে ধোঁয়া বেরোনো অর্ধেক বন্ধ হয়ে গেল, অর্ধেক চিমনিতে বটগাছ জন্মে গেল। এবার দ্বিতীয় কথা, এই এই যে সিঙ্গুর আন্দোলন যেটা তৃণমূল সিঙ্গুর আন্দোলন করে এলো, তারপরে তো সিঙ্গুরের জমি তো এমন ভাবে পড়ে থাকলো যে জমিও মানুষ কৃষিও করতে পারছেন না, শিল্পও হলো না। এবং সেখানে প্রধানমন্ত্রী আসছেন, সম্ভবত 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন, 17 না কত তারিখ, 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন। এবং এই সিঙ্গুরের জমিতে যে বিজেপি বলছে সেখানে শিল্প আনবার প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়টা আপনি কি চোখে দেখছেন? বিজেপি আমার চোখে দেখার নয়, সাংবাদিক কুল দেখুন। কারণ এখন সাংবাদিকদের তো স্বাধীনতা নেই, মালিকের স্বাধীনতা আছে। আমাকে কোন বিজেপির আপনারা গল্প বলছেন বলুন তো? 2014 সালে কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল, বিজেপি এলো, একটা ভারী শিল্প ভারতবর্ষে হয়েছে? তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়। তৃণমূল পরিবেশ নষ্ট করেছে শিল্প না হওয়ার। এখানে অনেকগুলো জিনিস আছে। লোকে এই জমি অধিগ্রহণ আইন, যেটা আমি আপনার জমি নিয়ে নিলাম, এবার আমি দীর্ঘদিন ধরে শিল্পই করলাম না, কিছু না, আপনার জমি আমি রেখে দিলাম, সরকার হিসাবে নিয়ে নিলাম, এটা কোনো নীতি নয়। রাহুল গান্ধী পাট্টাসোল ওখানেও কিন্তু আন্দোলন করেছিলেন, তাই জমি অধিগ্রহণ আইন কিন্তু শুধু সিঙ্গুরের জন্য বদলায়, যে জমি তুমি একবার যখন করবে, নির্দিষ্ট যে শিল্পের জন্য করা হবে সেখানেই কিন্তু শিল্প তৈরি করে ফেলতে হবে। এবং আজকে আমি বলছি সেটা নিশ্চয়ই 3 ফসলি জমি নয়। কে কি বলছে আমি জানি না, কিন্তু বাস্তব ব্যাপার, কৃষিকে ধ্বংস করে দিয়ে বাংলার কিন্তু উন্নতি হবে না, ভারতবর্ষের উন্নতি হবে না। কৃষিকে প্রাধান্য দিয়ে শিল্প সেই সমস্ত জমিতে করা দরকার যেখানে 1 ফসলি ফলন হয়। এবং সরকারকে একটা ল্যান্ড ব্যাংক তৈরি করতে হবে, যে যেখানে এবার বলি, তো নরেন্দ্র মোদী কি করবেন? ভারতবর্ষে একটা কোনো শিল্প করেছেন? সিঙ্গুরে এসেই উনি বক্তৃতা দিলে কি হবে? পশ্চিমবঙ্গে এত বিধায়ক জেতালে, 18টা প্রথম এমপি, তারপরে 12টা এমপি, তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। এখানে একটা গ্রিলের ফ্যাক্টরি হয়েছে। কেন্দ্রীয় সরকার তো করতে পারতেন। তারা রাজ্যে ক্ষমতায় আসবেন বলছেন, তাদের হাতেই তো ক্ষমতা, তারা তো এখানে কোনো শিল্প করার কথা ভাবতে পারতেন, কেন ভাবতে পারেন? এবার প্রশ্ন হচ্ছে, তারা তো বলছে যে কংগ্রেস যখন প্রিয়রঞ্জন দাসমুন্সির সময় যে এইমস করার জন্য যে একটা পরিকল্পনা কংগ্রেস নিয়েছিল, সেই এইমস আমরা দেখলাম যে তৃণমূল যখন চলে এলো, তখন এইমসটা উঠে চলে গেল কল্যাণীতে। এবং তারপরে কংগ্রেস থেকে অনেক আন্দোলন করা হয়েছিল, কংগ্রেস চেষ্টা করেছিল, কিন্তু কংগ্রেস রাখতে পারল না। বিজেপি বলছে সেকেন্ড এইমস করবে রায়গঞ্জ। সেই ব্যাপারে আপনারা কতটুকু সহযোগিতা করবেন? আমি আজ একটা কথা, আপনারা বিজেপির কথা বলছেন, বিজেপি কিসে কথা বলবে? কংগ্রেস যেদিন চলে আসে 55,00,000 কোটি টাকা দেনা ছিল ভারতবর্ষের, আজকে 200,00,000 কোটি টাকা। আজ একটা কথা আপনাকে বলি, এইমস এখানে হওয়ার কথা ছিল প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রচেষ্টায়, তার পারমিশন অ্যাপ্রুভড হয়ে গেছিল, সমস্ত কিছু এখানে কমপ্লিট ছিল। তারপরে তৃণমূল তাকে কল্যাণীতে নিয়ে চলে যায়। তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা কিংবা যে কোনো জেদের বশবর্তী হয়ে হয়তো করেছেন। প্রিয়রঞ্জন দাসমুন্সি পরে তিনি অসুস্থ হয়ে গেলেন, স্বাভাবিকভাবে এটা নিয়ে সেই সোচ্চার যতটুকু দীপা দাসমুন্সি এখান থেকে তিনি, আমরা কলকাতায় সেই সময় প্রদীপ ভট্টাচার্য মহাশয় সভাপতি, আমরা লালবাজার ঘেরাও, রাইটার্স ঘেরাও এসব আমরা করেছিলাম, কিন্তু আলটিমেটলি হয়। নিশ্চয়ই তৃণমূল অন্যায় করেছে সরকার, তার কারণ যেখানে এত চেষ্টা করে প্রিয়রঞ্জন দাসমুন্সি এমসির কথা ভেবেছিল এখান থেকে বিহারের লোকেরা উপকৃত হতো, সমগ্র নর্থ বেঙ্গল উপকৃত হতো, কিন্তু হয়নি। কিন্তু একটা জিনিস আমাকে আজ বলুন তো, বিজেপি যে এই যে করার কথাগুলো বলছে, এখনো পর্যন্ত তারা 18টা এমপি, 12টা এমপি, এতগুলো এমএলএ কি একটা কনস্ট্রাকটিভ কি করেছে? অতএব তারা তো এদের স্কুলিংটা একই, তৃণমূল এবং বিজেপির স্কুলিংটা একই স্কুলিং।
সেটা হচ্ছে আরএসএস গুলি। এরা নিজেরা আজ পর্যন্ত কোথাও কিছু করতে পারেনি। এই তো অমিত শাহ এসেছিল, তিনি কি বলেছেন যে আগে 100 টাকার মধ্যে 127 টাকা। আমরা তো বলিনি, বলেছেন তৃণমূল কাজ করতে পারছে না, অঙ্ক পাচ্ছে না। কংগ্রেস অন্যান্য রাজ্য যখন এর 100 টাকার মধ্যে তারা খরচ বলুন আর হচ্ছে সেখানে ডেভেলপমেন্ট বলুন, সেটা করতে হচ্ছে 127 টাকা কংগ্রেসের সময়। তো ভুলে বলুক আর সত্যি কথাটা বলতেই হবে, কোনো না কোনো সময় মুখ দিয়ে বেরিয়ে পড়বে, তিনি তো বলেছেন। অতএব সার্বিকভাবে আমি মনে করি যে বিজেপিকে মানুষ অল্টারনেটিভ ভাবছে না। মূল বিষয়বস্তু হলো তৃণমূলকে বাংলার মানুষ পরিবর্তন করতে চাইছে, আর বাংলার মানুষ বিজেপিকে যেভাবে হোক রুখতে চাইছে। অল্টারনেটিভ কংগ্রেস ছাড়া আর কিছু নয়। কেন আমি বলছি অল্টারনেটিভ কংগ্রেস ছাড়া কিছু নয়? কংগ্রেসের টেনিয়র, আদার পলিটিক্যাল পার্টির টেনিয়র, সবগুলোকে যদি আপনি বিচার করেন তাহলে দেখতে পাবেন যে কংগ্রেসের সময় যেভাবে বাংলার ডেভেলপমেন্ট হয়েছিল, বাড়ি থেকে বেরোলেই প্রাইমারি হেলথ সেন্টার, এখন সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু বাড়ি থেকে আপনার সামান্যতম কোনো যদি যন্ত্রণা হয়, পেটের ব্যথা হয়, মাথার যন্ত্রণা হয়, আপনাকে দেখাতে গিয়ে আপনি দূরে যাবেন না, বাড়ি থেকে গ্রামে বেরিয়ে গ্রামের একটা হাসপাতালে যাবেন, যেটা কংগ্রেস আমলে তৈরি হয়েছিল। আজকে এই কম্পেয়ার, এই যে তুলনামূলক বিচার যদি মানুষ করেন, সেই কারণে মানুষের আজকে ট্রাই অ্যান্ড ডিমান্ড যে কংগ্রেসকেই ফিরিয়ে আনতে হবে। কংগ্রেস ছাড়া এই বাংলার ডেভেলপমেন্ট হবে না, কংগ্রেস ছাড়া কংগ্রেস যেটা করছে পাবলিক হেলথের দিকে জোর দিয়েছে, কিন্তু শুধুমাত্র জেলা হেলথ বা রাজ্যে একটা বড় হসপিটাল করলাম সেগুলোর দিকে আমার মনে হয় ইতিহাসের দিকে একটু নজর দিন। তার কারণ পশ্চিম বাংলার একেবারে মুর্শিদাবাদ থেকে যদি ধরেন, আব্দুল সাত্তার মন্ত্রী ছিল তখন। কৃষি সামগ্রিক ভাবে কি ছিল জেনে নিন, যে ডিপার্টমেন্ট গুলো ভাগ হয়েছে, কৃষি, হর্টিকালচার, মানে এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারিজ মিলে একটি ডিপার্টমেন্ট ছিল এগ্রিকালচার। তার মন্ত্রী ছিলেন আব্দুল সাত্তার। যত ডেভেলপমেন্ট দেখছেন, হি ইজ দি পায়োনিয়ার ম্যান। তারপরে চলে আসুন বরকত গনি খান চৌধুরী, পাওয়ার মিনিস্টার এন্ড সেচ মিনিস্টার। এই যে এত সমস্ত কিছু সেচের পরিকল্পনা দেখছেন, বরকত গনি খান চৌধুরী। এন্ড এই যে বিদ্যুৎ আলো জ্বলছে, আপনার ইলেকট্রিক সিটি, সমস্ত কিছু ডেভেলপমেন্ট। চলে আসুন তারপরে কে না, ডক্টর জয়নাল আবেদীন। এই যে কোঅপারেটিভ, এগ্রিকালচার কোঅপারেটিভ, মার্কেটিং কোঅপারেটিভ, এই যে কোঅপারেটিভ মুভমেন্টের যে বিষয়, এটা ডক্টর জয়নাল আবেদীনের। তারপরে আপনি চলে যান হচ্ছে কুচবিহার, মোতাহার হোসেন, এই ফজলুল হক। তারপরে আপনি চলে যান বীরভূমে, মোতাহার হোসেন। দিস ইজ দি ফার্স্ট টাইম পশ্চিমবঙ্গে এত মুসলমান আছে। মুসলমান সমাজের ইয়াং জেনারেশনরা জানেন না, কংগ্রেসকেই ভোট দেওয়া উচিত। কারণ প্রথম কংগ্রেস হোম মিনিস্টার MOS হোম মুরারি থেকে জেতা মোতাহার হোসেনকে করেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায়, এবং ফজলুল হক। আজ পর্যন্ত আর কোন রাজনৈতিক দলের 52 সাল থেকে নির্বাচন হচ্ছে, হিম্মত হয়নি যে মুসলমান সম্প্রদায়ের কারুর হাতে পুলিশের দায়িত্ব দেওয়া। এবং প্রথম ক্যাবিনেট মিটিং এ ডিসিশন হয়েছিল প্রত্যেকটি থানায় 2 জন করে পুরুষ মুসলমান সম্প্রদায়, 1 জন মহিলা মুসলমান সম্প্রদায় তারা থাকবেন। তার কারণ গ্রাম বাংলার যারা মুসলমান সম্প্রদায় আসবেন তারা যাতে সঠিকভাবে সব বিচার পায়। শুভঙ্কর, জয়নাল আবেদীনের কথা আপনি বললেন, যে জয়নাল আবেদীন আমাদের রায়গঞ্জে একটা স্পিনিং মিল তৈরি করেছিল, এবং সেখানে অনেক কর্মসংস্থান হয়েছিল, কয়েক হাজার ছেলেপেলেরা চাকরি পেয়েছিল এবং চলত। এবং আমরা দেখতে পেলাম যে লেফট ফ্রন্টের সময় থেকে সেই মিলটা একটা সিক হতে হতে তৃণমূলের সময়ে এসে মিলটা একেবারে বন্ধ হয়ে গেল, এবং এখন কিন্তু সেই জায়গাটা কিন্তু আর কিছু নেই। এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? আপনাকে তো আমি এই কথাই বলেছিলাম, কংগ্রেস আমলে সাইরেন বাজতো, হাজার হাজার লোক ফ্যাক্টরি ভেতরে ঢুকতো বেরোতো, সে জুট ইন্ডাস্ট্রি থেকে, টি ইন্ডাস্ট্রি থেকে, সমগ্র ভাবে যেখানেই যাবেন। তৃণমূলরা বলছে যে জয়নাল আবেদীন যে মিলটা করেছে, র মেটেরিয়ালস নাকি এখানে পাওয়া যায় না, যার জন্য আপনাকে মিলটা নষ্ট হয়ে গেছে। র মেটেরিয়ালস বাইরে থেকে আনতে হতো দেখে নাকি লস। আপনাকে যে কথা বলছি মন দিয়ে শুনুন, সেটা হচ্ছে কংগ্রেস আমলে যে সচলতা ছিল, বামফ্রন্টে আমলে অর্ধেকটা বন্ধ হলো, তৃণমূলের আমলে পুরোটা বন্ধ হয়ে গিয়ে সেখানে মাল্টি স্টোরের বিল্ডিং হওয়া শুরু হয়ে গেল, আইদার গোডাউন হওয়া শুরু হলো। এই গোডাউন গুলো অন্য রাজ্যে যে
ম্যানুফ্যাকচারিং জিনিস অন্য রাজ্যে যে মানে তৈরি হয়, উৎপন্ন হয়, সেগুলো নিয়ে এসে এখানে গুদামজাত করে ডিস্ট্রিবিউটাররা ডিস্ট্রিবিউট করতে লাগলো। আমাকে এমন কিছু জিনিস বলুন না যে পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে এবং পশ্চিমবাংলায় সেটা বিক্রি হচ্ছে বা ভারতবর্ষে বিক্রি হচ্ছে। এই যে বিধানসভা চলে আসছে আর 3-4 মাস বাকি, এই সামনে বিধানসভায় কংগ্রেস কাদের সঙ্গে জোট করবে? সিপিএম এর সঙ্গে জোট করবে? দেখুন, আমরা কংগ্রেস নিজেরা শক্তিশালী করার জন্য আমাদের কর্মী সমর্থক সবাই মিলে 294টা বিধানসভায় প্রত্যেকে পরিশ্রম করেছে এবং প্রত্যেক কর্মী এককভাবে তারা লড়তে চান। কিন্তু কংগ্রেস পার্টি সর্বদলীয় মানে সর্বভারতীয় দল, সর্বভারতীয় নেতৃত্বের সিদ্ধান্ত রাজ্যকে গ্রহণ করতে হয়। আবার এটাও ঠিক যে রাজ্যের ওপরে সর্বভারতীয় নেতৃত্ব কোনো সময় কিছু চাপিয়ে দেন না। আমরা আমাদের কর্মীদের কাছ থেকে সমস্ত কিছু, আমরা এতদিন ধরে প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ আমরা শক্তি সঞ্চয়ের দিকে আমাদের মনোনিবেশ করেছিলাম, আমরা যথেষ্ট শক্তি সঞ্চয় করে ফেলেছি। এইবার প্রশ্ন হচ্ছে আমাদের সবাই মিলে এবার তাদের মতামত নিয়ে আমরা সর্বভারতীয় নেতৃত্বের কাছে আমরা কথা বলবো এবং এখনো পর্যন্ত এককভাবে লড়ার আমাদের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের প্রতি আমরা আস্থা রেখে যে সমস্ত কর্মী সমর্থক তাদের যে ডিমান্ড প্রায় সেটাকে আমরা মানছি। আর সর্বোপরি বাংলার মানুষের প্রায় ডিমান্ড এইটা আছে যে কংগ্রেস এককভাবে লড়াই করুক, বাংলার যে গৌরব সেই গৌরবকে মানে হিত গৌরবকে পুনরুদ্ধার করুক। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এত সবের মধ্যেও আমি বলি আমাদের ওয়ার্কিং কমিটি আছে, আমাদের অল ইন্ডিয়া আমাদের ইলেকশন কমিটি আছে, এআইসিসি আছে, হাইকমান্ড আছেন। তারপরেও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পলিটিক্স সবসময় হচ্ছে সম্ভাবনাময় শিল্প। অতএব সেই জায়গায় আমাদের সার্বিক দলের যে গঠনতন্ত্র, আভ্যন্তরীণ পরিকাঠামো, তাদের মধ্যে আলোচনার মাধ্যমেই আমরা আগামী দিনে আমাদের কর্মকর্তা ঠিক করব। রাজনৈতিক মহলের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে বিজেপির চাপে তৃণমূল চাইবে যে কংগ্রেসকে আবার সেই 2011-এর মতো জোট সঙ্গী করতে। সেই ব্যাপারে কি কোন রকম ভাবে আপনাদের কোনো আগ্রহ থাকবে? আমরা ধর্মতলায় সংবিধান পাঠ করেছিলাম এই জন্যই, লোককে বোঝাবার জন্য। সংবিধান ভারতবর্ষে রাহুল গান্ধী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দলের হন, যেভাবে হোক, আপনার নিজের মতো করে ভাবার অধিকার এই সংবিধান আপনাকে দিয়েছে। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মানুষ, যে কোনো সাংবাদিক তার মতো করে তিনি ভাবতে পারেন। ওই জন্যই তো সংবিধানটা আমরা সবাইকে পড়ার কথা বলছি। আজকে সময় কম, তাই আমরা আর এগোতে পারছি না। আপনাকে ধন্যবাদ। সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন
বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।